আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ইরান যুদ্ধের জেরে মজুদ কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে পেন্টাগনের চিঠি। গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের 15 দফা পরিকল্পনার প্রত্যাখ্যান নেতানিয়াহুর। হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত উপত্যকা থেকে সরবে না সেনা। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে ভারতের ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচি। ছাত্র জনতার পদযাত্রায় যোগ দিয়েছে বিজেপিও। পুলিশের সাথে সংঘর্ষ। শিরোনামগুলো দেখছেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। ইরান যুদ্ধের জেরে মজুদ কমে যাওয়ায় এবার অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে পেন্টাগন। জবাব চেয়ে পরিকল্পনা জানাতে সময় বেঁধে দেওয়া হয়েছে 3 সপ্তাহ। মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ স্বাক্ষরিত এক চিঠি পাঠানো হয়েছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে। ইরানে দীর্ঘ 5 মাসের যুদ্ধে ব্যাপক ঘাটতি তৈরি হয় যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে বারবার উঠে আসে সেই তথ্য। তালিকা প্রকাশ হয় তলানিতে থাকা মার্কিন দূরপাল্লার মিসাইল ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংখ্যার। তবে প্রতিবারই এমন দাবি অস্বীকার করে এসেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা যুক্তি দেখানো হয় পূর্বের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অস্ত্র উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানিয়ে এবার চিঠি দিয়েছে স্বয়ং প্রতিরক্ষা দফতর পেন্টাগনই। শনিবারই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র শন পার্নেল। চিঠিতে মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ এবং উৎপাদন বৃদ্ধির তাগিদ দেন। এ বিষয়ে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পরিকল্পনা জানতে সর্বোচ্চ 21 দিন সময় দেওয়া হয়। তবে শুধু ইরান যুদ্ধের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। দাবি করা হয় মার্কিন অস্ত্র ভাণ্ডার আধুনিকায়নে আগে থেকেই উদ্যোগ চলছিল। সম্প্রতি মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থিঙ্ক ট্যাঙ্ক CSIS, যেখানে বলা হয় ইরান যুদ্ধের কারণে প্রায় 64% কমেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল। থার্ড ইন্টারসেপ্টর কমেছে অর্ধেকের বেশি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের আরেক প্রতিবেদনে উঠে আসে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইলের সংকটের বিষয়টি, যেখানে বলা হয় ইরানের সাথে যুদ্ধে কার্যত সমস্ত PRSM ও ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নির্বাচিত হলেন মোহসেন রেজাই। রোববার সাবেক এই IRGC প্রধানকে নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নির্বাচিত করা হয়। অর্থাৎ তিনি পরিষদের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে দায়িত্ব সামলাবেন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট অফিস। তিনি সাবেক সেক্রেটারি বাঘের জোলগাদের স্থলাভিষিক্ত হবেন। 71 বছরের রেজাই 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত IRGCর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সক্রিয় হন রাজনীতিতে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় চললেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্পষ্ট জানান ওয়াশিংটন ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত আর আলোচনায় বসবে না তেহরান। বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো আলোচনা চলছে না। হ্যাঁ, মধ্যস্থতাকারীদের মধ্যে বার্তা আদান প্রদান হচ্ছে ঠিকই, তবে একে আলোচনা বলা যায় না। এটি কেবল বার্তা বিনিময়। আমাদের দৃষ্টিতে সমঝোতা স্মারক লঙ্ঘনের ঘটনাগুলোর অবসান না হওয়া এবং যুক্তরাষ্ট্র যথাযথ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরুর কোনো সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ওয়াশিংটন। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। রোববার সোশ্যাল হ্যান্ডেল এক্সে পোস্ট করে সেন্টকম জানায় ইরানের উপর কার্যকর হওয়া অবরোধের পাশাপাশি বিভিন্ন সামরিক অভিযানের সহায়তায় মোতায়েন করা হয় যুদ্ধজাহাজগুলো। আরও জানানো হয় এরই মাঝে 55টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি 2টি যানকে অচল ও আরও 2টিতে তল্লাশি চালিয়েছে মার্কিন নৌসেনারা। এদিকে এক মার্কিন কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জানানো গেছে
প্রণালীর পথে বিনা বাধায় বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিতে কোনো সমঝোতায় পৌঁছালেই ইরানি বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। লোহিত সাগরে অবস্থিত ইয়েমেনের আল মাখা বন্দরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বন্দরটি ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এই হামলা কমপক্ষে 7 জন নিহত হয়েছেন, যার মধ্যে 4 সেনা ও 3 বেসামরিক নাগরিক। ইয়েমেন সরকার জানিয়েছে হুতির হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে 30 জন। দাবি করা হয়েছে সামরিক স্থাপনা পাশাপাশি বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও ছোড়া হয়েছে ড্রোন ও মিসাইল। লক্ষ্য বানানো হয়েছে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র। অন্তত 11টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সরকারি বাহিনী। এদিকে হুতির দাবি তাদের হামলার টার্গেট ছিল সৌদি আরবের সেনা ও অস্ত্রাগার। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তার কারণে আবারও বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে 1% বেশি। ব্যারেল প্রতি 91 সেন্ট বেড়ে দাম পৌঁছেছে $84.46। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক্সাস ক্রুড অয়েলের দাম বেড়েছে 61 সেন্ট। বর্তমানে ব্যারেল প্রতি দাম $78.79। হরমুজ নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির ঘোষণায় গত সপ্তাহে তেলের দামে বড় ধরনের পতন হয়, কমে অন্তত 7%। তবে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা থমকে থাকায় আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার। গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট বার্তায় জানালেন কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবেন না। হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত উপত্যকা থেকে সেনা প্রত্যাহারও হচ্ছে না বলে জানান তিনি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে ট্রাম্পের প্রস্তাবে আগেই সম্মতি জানিয়েছিল হামাস। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে গেল মাসে 15 দফার পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয়। এতে হামাস রাজি হলেও ট্রাম্পের বিপরীতে অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতদিন ক্ষমতা আছে কোনোভাবেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে না। রোববার মন্ত্রিসভার আলোচনা শেষে এমনটা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বলেন, ট্রাম্পের সব প্রস্তাবনা মানা সম্ভব নয় তেল আবিবের পক্ষে। ইসরায়েল গাজা উপত্যকার জন্য নির্ধারিত 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। হামাস এবং তাদের অস্ত্র পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত আইডিএফ সেনাদের সরিয়ে নেওয়া হবে না। এই বিষয়ে মার্কিনীদের সাথেও কথা চলছে। যতদিন আমি প্রধানমন্ত্রী আছি কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, কোনো ফাতাহ স্থান কিংবা হামাস স্থানও তৈরি হবে না। তবে এই প্রস্তাবে আগেই সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নেতানিয়াহুর সিদ্ধান্তের ঘোষণার পর একই দিনে এই পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথাও জানায় গোষ্ঠীটি। গেল মাসে ট্রাম্পের নেতৃত্বে 15 দফার একটি রোডম্যাপ প্রকাশ করে মার্কিন নেতৃত্বাধীন গাজা বোর্ড অফ পিস। এতে নেতানিয়াহুর আপত্তির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। এ বিষয়ে ট্রাম্প প্রতিনিধিদের সাথে আলোচনা চলমান বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই সাথে হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকায় সেনা বহাল রাখার ঘোষণাও দিয়েছেন তিনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে চলছে বিধানসভা ঘেরাও কর্মসূচি। ছাত্র জনতার পদযাত্রায় যোগ দিয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি এবং বিজেপি নেতারাও। বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ছাত্র পুলিশ সংঘর্ষে ছড়িয়েছে উত্তেজনা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বিধানসভা ঘেরাও পদযাত্রায় অংশ নিতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকে ছাত্র জনতা। দুপুরের দিকে বিধানসভার কাছাকাছি পৌঁছাতে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। তাদের ঠেকাতে জলকামান ছোড়ে পুলিশ। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজ্যটিতে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে আন্দোলন। 3 দফা দাবি নিয়ে সরকার পক্ষের সাথে 6ষ্ঠ ধাপের আলোচনার পরও হয়নি সুরাহা। সব শর্ত না মানা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার না করার লক্ষ্যে অনড় বিক্ষোভরত শিক্ষার্থীরা। ঝাড়খণ্ডের ছাত্রদের সমর্থন জানাতে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির নেতারাও। যন্তর মন্তরের আন্দোলনে সরব থাকলেও জোট শরিকরা ক্ষমতায় থাকায় রাঁচির এই আন্দোলনে নিশ্চুপ কংগ্রেস সহ বহু বিরোধী নেতা। অভিযোগ তুলেছেন তারা। পলিটিক্যাল হাইজ্যাক করনে কে অনথক প্রয়াস। যারা যন্তর মন্তর আন্দোলনকে রাজনৈতিক দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা আজ কোথায়? কোথায় রাহুল গান্ধী? শিক্ষার্থীদের কথা শোনার সময় নেই আপনাদের, কারণ এখানকার প্রশাসন আপনাদের পক্ষে। ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হোক এবং আন্দোলনের মধ্যে রাজনীতি ঢোকানোর প্রচেষ্টাকারীদের মুখোশ উন্মোচন করা হোক।
विद्यार्थियों को सुनने का समय नहीं है क्योंकि सरकार आपके गठबंधन আন্দোলনকে কেন্দ্র করে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। মুখ্যমন্ত্রীর বাসভবন সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড। বিধানসভা এলাকায়ও জারি করা হয়েছে 163 ধারা। আন্দোলনকারীদের যে কোনো সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ। বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে রাজ্য বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। এদিকে ক্রমে অবনতির দিকে যাচ্ছে টানা নবম দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের শারীরিক অবস্থা। बदलाव का दिन है और जो पिछले আজ আমাদের প্রতিবাদের দিন, পরিবর্তনের দিন। আন্দোলনরত শিক্ষার্থীদের বারবার থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে প্রশাসন। বিক্ষোভকারীদের প্রতি অনুরোধ, একটি পথ বন্ধ হলে অন্য উপায় খুঁজে বের করুন। उस संघर्ष का आज निर्णायक दिन है। যদিও প্রশাসনের দাবি মেনে নেওয়া হয়েছে ছাত্র জনতার প্রায় 98% দাবি। পদত্যাগ করেছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্য। দুর্নীতির দায়ে এখন পর্যন্ত 19 জনকে গ্রেফতারের কথাও জানানো হয়েছে। দেওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতিও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িবহরে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে। পুলিশি হেফাজতে নিহত কর্মীর বাড়ি যাওয়ার পথে মমতার গাড়ি লক্ষ্য করে জুতা, পাথর, ইটপাটকেল ছোড়া হয়েছে। সরাসরি বিজেপিকে দায়ী করে তৃণমূল কংগ্রেসের দাবি, হত্যা চেষ্টাই ছিল হামলার উদ্দেশ্য। জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এটিকে জনরোষ আখ্যা দিয়েছে বিজেপি। তবে সাবেক মুখ্যমন্ত্রীর সাথে এমন আচরণ কাম্য নয় বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया, बाहर से एंटी सोशल पुलिस का सामने में आके हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का काट নিজের গাড়িবহরে হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তার দাবি, ভাগ্য ভালো থাকায় বেঁচে ফিরেছেন। যে আকারের পাথর ছোড়া হয়েছে, জানালার কাঁচ খোলা থাকলে এতক্ষণে প্রাণ হারাতেন। উত্তর 24 পরগনা জেলার হালি শহরে পুলিশি হেফাজতে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন মমতা। পথে তার গাড়িবহর ঘিরে ধরে একদল ব্যক্তি। ছড়ে পাথর, জুতা ও ইটপাটকেল। গাড়ির কাচে লেপে দেওয়া হয় কাদা, অবরুদ্ধ করে রাখা হয় মমতা ও তার সফর সঙ্গীদের। পরে অবশ্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে নিরাপদেই বাড়ি ফেরেন। সাবেক মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের রাজনীতিতে। সরাসরি বিজেপিকে দায়ী করছেন ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতারা। তাদের দাবি, হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছে এই হামলা। আমরা পৌঁছানোর আগেই বিজেপির লোকজন সাবেক মুখ্যমন্ত্রী গাড়ির উপর বড় বড় পাথর ছুঁড়তে শুরু করে। এরপর দিদিকে আক্রমণ করার চেষ্টা করা হয়। তাকে হত্যা করার লক্ষ্যে পাথরগুলো ছোড়া হয়েছিল। এটি একটি হত্যাচেষ্টার ঘটনা, অবশ্যই শুভেন্দু অধিকারীর নির্দেশে হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জনরোষের কারণ দাবি করলেও দলটির নেতারা বলছেন, সাবেক মুখ্যমন্ত্রীর সাথে এমন আচরণে সমর্থন নেই তাদের। সাবেক মুখ্যমন্ত্রীর গাড়িতে কেউ যদি পাথর, কাদা বা জুতা ছুঁড়ে মারে, বিজেপি তা সমর্থন করে না। এর সঙ্গে কোনো বিজেপি কর্মী জড়িত নন। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর সাথে যদি এমন কিছু ঘটে থাকে, তবে পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেবে। গত 14 বছরে তিনি যত ভুল করেই থাকুন না কেন, আমাদের দল কিংবা আমাদের সরকার কেউই কাউকে শারীরিকভাবে নিগ্রহকে সমর্থন করে না। এটি বিজেপির সংস্কৃতি নয়। মমতার উপর হামলায় নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিরোধী দলীয় নেতারাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার বেলগরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। রোববার এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই হামলায় 2 শিশু সহ অন্তত 25 জন আহত হয়েছেন। স্থানীয় মেয়র জানান, ড্রোন হামলার জেরে 2টি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ড হয়। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া আরও কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। তবে বেসামরিকদের উপর ড্রোন হামলার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এছাড়াও রাশিয়ার আরও কয়েকটি এলাকায় এদিন ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি ভবন। সিরিয়ায় রাশিয়ার 2 সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে মস্কোর সাথে একটি চুক্তিতে পৌঁছেছে দামেস্ক। রোববার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে এ তথ্য। জানায়, পারস্পরিক স্বার্থ রক্ষায় সিরিয়ার হিমেইমিম বিমান ঘাঁটি ও তার্তুস নৌঘাঁটিকে রূপান্তরিত করা হবে যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কেন্দ্রে। গেল 1.5 বছরে
চলমান আলোচনার ভিত্তিতে হয় এই চুক্তি। চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ 3 মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মাঝে ঘাঁটিগুলোর বেসামরিক স্থাপনাগুলো হস্তান্তর করা হবে দামেস্কের কাছে। তবে চুক্তির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন যোগাতে যুদ্ধের সময় ব্যবহৃত হতো রুশ ঘাঁটি দুটি। টাইফুন ডলফিনের তাণ্ডবে বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল। রোববার স্থানীয় সময় বিকেলে ঝেজিয়াং প্রদেশে আঘাত হানে এটি। বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 150 কিলোমিটার, যা ক্যাটাগরি 1 হারিকেনের সমান। প্রদেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখের বেশি মানুষকে। বন্ধ করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম। কর্মস্থলগুলোতেও ঘোষণা করা হয়েছে ছুটি। 250 থেকে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রয়েছে বন্যা ও ভূমিধসের শঙ্কাও। এদিকে ফুজিয়ান, জিয়াংশি, আনহুই ও জিয়াংশি প্রদেশেও অনুভূত হয়েছে তীব্র ঝড়ো বাতাস। সাংহাইয়ের টাইফুনের জেরে জলাবদ্ধতা দেখা দিয়েছে নিচু অঞ্চলগুলোতে। বাতিল করা হয়েছে 1000-এর বেশি ফ্লাইট। ধীরে ধীরে চীনের আরও পশ্চিমে অগ্রসর হয়ে শক্তি হারাবে টাইফুনটি। চলতি বছর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুন ডলফিন। চীনের সম্ভাব্য হামলা রুখতে পেংহু দ্বীপপুঞ্জে সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। সোমবার এই মহড়া চালানো হয়। এতে ট্যাঙ্ক থেকে সরাসরি গোলাবর্ষণ চালায় সেনা সদস্যরা। এছাড়াও উপকূলে শত্রুর অবতরণ ঠেকানোর নানা কৌশল অনুশীলন করা হয়। এর পাশাপাশি বিভিন্ন রেঞ্জের কামান ও বিমান বিধ্বংসী অস্ত্রেরও পরীক্ষা করে সেনারা। তাইপের দাবি, চীনের ক্রমবর্ধমান উস্কানির জবাবে নিজেদের প্রস্তুত রাখতেই তাদের এই মহড়া। প্রতি বছরই চীনের সম্ভাব্য হামলা প্রতিহত করতে 10 দিনের সামরিক মহড়ার আয়োজন করে তাইওয়ান। এবার 5 আগস্ট শুরু হওয়া মহড়া চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। কলম্বিয়া সীমান্তে বিশেষ মিশন শুরু করেছে পানামা। বর্ডার সুরক্ষা করতে 700-রও বেশি সীমান্তরক্ষী মোতায়েন করতে যাচ্ছে দেশটি। বিশেষ অভিযানটির নাম অপারেশন স্টিল শিল্ড। দুদেশের সীমান্তবর্তী কৌশলগত পয়েন্টে মোতায়েন থাকবে পানামার সেনারা। মাদক চোরাচালান, অপরাধমূলক কার্যক্রম ও সশস্ত্র গোষ্ঠীদের অপতৎপরতা রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানামা প্রশাসন। প্রতিবেশী পানামা ও কলম্বিয়ার 339 কিলোমিটারের যৌথ সীমান্ত রয়েছে, যার মধ্যে মানব পাচারে বহুল ব্যবহৃত রুট ডারিয়ান গ্যাপও রয়েছে। ইতালির উপকূলে সন্ধান মিলল 2000 বছরে বেশি পুরনো রোমান সাম্রাজ্যের জাহাজের ধ্বংসাবশেষ। শনিবার দেশটির সিসিলি দ্বীপের জলসীমায় এই প্রাচীন জাহাজের খোঁজ পায় কারাবিনিয়েরি বাহিনীর একটি ইউনিট। জাহাজটি উপকূল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সাগরের 46 মিটার গভীরে ছিল। স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধ্বংসাবশেষটি খুঁজে পান ডুবুরিরা। এ সময় জাহাজটির ভেতর থেকে শত শত মাটির পাত্রের পাশাপাশি কয়েকটি নোঙরের অংশ পাওয়া যায়। প্রাচীন গ্রিকদের উপনিবেশ এবং পরে রোমান সাম্রাজ্যের ঘাঁটি ছিল সিসিলি। প্রাচীন বিশ্বের বাণিজ্যের জন্য পথটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারিদিকে তীব্র রোদ, কেবল 1 কিলোমিটার রাস্তা জুড়ে বৃষ্টি। প্রাকৃতিক নয়, সম্পূর্ণ কৃত্রিম উপায়ে এই বাড়িপাত। এই দৃশ্য মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ের। যে রাস্তায় কৃত্রিম বৃষ্টি হচ্ছে তার দুপাশে সব স্থাপনায় তৈরি করা হয়েছে ইউরোপীয় আদলে। প্রতিদিনই এই অভিনব আয়োজন দেখতে ভিড় করেন পর্যটকরা। দুবাইয়ের চারদিকে তীব্র রোদের তেজ, অথচ বৃষ্টি হচ্ছে শুধু একটি রাস্তায়। আর সেই বৃষ্টি উপভোগ করতে এসেছে একদল পর্যটক। বৃষ্টির পানি থেকে বাঁচতে ব্যবহার করা হচ্ছে স্বচ্ছ ছাতা, সাথে লাইভ মিউজিকে মেতে উঠেছেন নাচে। এটি কোনো প্রাকৃতিক বৃষ্টি নয়, পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে এই কৃত্রিম বৃষ্টি। দুবাইয়ের হার্ট অফ ইউরোপ প্রকল্পের কোত দাজুর রিসোর্টে প্রায় 1 কিলোমিটার জুড়ে আছে এই রেনিং স্ট্রিট। শুধু বৃষ্টিই নয়, পুরো জায়গাটি সাজানো হয়েছে ইউরোপীয় কাঠামোর আদলে। ইউরোপীয় ধাঁচের রাস্তা, পাশেই রেস্তোরাঁ, দেখে মনেই হতে পারে জার্মানি বা ফ্রান্সের কোনো সড়কে। ইউরোপের সংস্কৃতি, স্থাপত্য আর উৎসবের আমেজ এখানে তুলে ধরতে চেয়েছি আমরা। এটি রেইন স্ট্রিট। বাইরে যখন দুবাইয়ের তাপমাত্রা 47 ডিগ্রি, এখানে তা মাত্র 27 ডিগ্রি। মানুষের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছি যেখানে তারা সারা বছর স্বাচ্ছন্দ্যে বাইরে সময় কাটাতে পারেন। দুবাইয়ে বৃষ্টি খুবই বিরল, তাই কৃত্রিম বৃষ্টির এই আয়োজন উপভোগ করতে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। একেবারে নতুন এই অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন সবাই। দুবাইয়ে সাধারণত বৃষ্টি দেখা যায় না, আর বৃষ্টি নামতে দেখা সত্যি দারুণ অনুভূতি। বৃষ্টি দেখলেই আমার খুব ভালো লাগে। রেইনিং স্ট্রিটে এসে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। অনেক আনন্দ করেছি, মনে হচ্ছিল যেন ইউরোপের কোনো রাস্তায় হাঁটছি। জার্মান প্রযুক্তির ব্যবহারে করা হচ্ছে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা, আর এই প্রযুক্তির ব্যবহারে সারা বছরই এমন বর্ষার আবহ তৈরি করা সম্ভব।
47 ডিগ্রি তাপমাত্রার শহরে কৃত্রিম এই বৃষ্টি বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে রেইনিং স্ট্রিটে ঢুকতে জনপ্রতি খরচ হবে প্রায় 300 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,000 টাকা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। যমুনা ডেস্ক আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।